হঠাৎ করে কেউ যদি বলে যে মুক্তিযুদ্ধের সংজ্ঞা আমি লিখব, কেন তুমি লিখবে? তার কারণ হচ্ছে আমি এখন একজন উপদেষ্টা এবং জুলাই বিপ্লব। বঙ্গবন্ধু মুজিবুর রহমান তিনি মুক্তিযোদ্ধাই নন, তাহলে তিনি কি? মুক্তিযুদ্ধের স্পিরিটটাকে যদি উড়িয়ে দেওয়া যায়, বাতিল করা হয়েছে সিলেবাস থেকে। সিলেবাস কমিটি নতুন হয়েছে, ইউনুসের পোষ্যরা এখন সিলেবাস তৈরি করছে। আজও পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন ডিবেটে প্রকাশ্যে সে ভুলটা তারা অনেক ক্ষেত্রে স্বীকারও করেছে যে বাংলাদেশের উপর নারকীয় অত্যাচার তারা চালিয়েছে, যে বাংলাদেশ প্রধানমন্ত্রী করতে দেয়নি। তারা জানতো এর একটা প্রতিক্রিয়া তৈরি হবে। কোথাও কোথাও বিভিন্ন বাংলাদেশের টাইম লাইনে দেখি আগেই ভালো ছিল, ভারতের কিছু করা উচিত, এবং সেই কারণে ভারত প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের ঘটনার উপর সে নজর রাখে। ভারত এই উপমহাদেশের ক্ষেত্রে নেতৃত্ব দানকারী জায়গায় রয়েছে, ফলে তার ইনস্টেবিলিটির উপর প্রভাব তৈরি হয়। ভারত অবশ্যই সেই বিষয়ে বক্তব্য তো রাখবেই। দুটো ঘটনা বাংলাদেশের ঘুরে দাঁড়াবার প্রস্তুতি, এবং এই ঘুরে দাঁড়ানো যদি চরমভাবে ঘুরে না দাঁড়ায় তাহলে সমূহ বিপর্যয় বাংলাদেশের সামনে। কিন্তু এই ঘটনাগুলো কি ঘটছে যে বাংলাদেশের সমাজকে দ্বিধাবিভক্ত না, একেবারে নানা ভাগে বিভক্ত করে দিচ্ছে। জাতীয় নাবালক পার্টি, যেটিকে বলা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি, নাগরিকদের চিন্তা চেতনা সম্পর্কে তারা কতটা অবহিত? শব্দগুলো একটু ভারী ভারী লাগছে, চিন্তা চেতনা, কিন্তু এই শব্দগুলোর মধ্যেই একটা রাজনীতি কাজ করে। হঠাৎ করে কেউ যদি বলে যে মুক্তিযুদ্ধের সংজ্ঞা আমি লিখব, কেন তুমি লিখবে? তার কারণ হচ্ছে আমি এখন একজন উপদেষ্টা এবং জুলাই বিপ্লবী। তো বিপ্লবীর তকমা কি দিয়েছ? না, নিজেরা সেটাকে এস্টাবলিশ করতে পেরেছ। একটি বিপ্লব তোমাদের ভাষায়, কারুর কাছে আগামী দিনে হয়তো এই শব্দটা, তার আগে একটা শব্দ বসবে ব্যর্থ বিপ্লব, বা কেউ কেউ ইতিমধ্যে বলতে শুরু করেছেন আসলে বিপ্লবটা ছিল হচ্ছে 71 সালে, যা 52 সালে শুরু হয়েছিল। পৃথিবীর ইতিহাসে বারবার এই কথাটা বলতে হয় যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী ঘটনাগুলোর মধ্যে পড়ে একটি ভাষা আন্দোলন ক্রমশ জনগণের আন্দোলন থেকে পুরোপুরি একটি মুক্তিযুদ্ধের দিকে রূপান্তরিত হওয়া। এর সৌজন্যে ভারত ছিল না। তার কারণ ভারত কখনো বাংলার উপরে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়েও দেয়নি, বা তাদের উপর থেকে যে রাজস্ব সংগ্রহ তার যে পরিমাপ সেটাও ঠিক করে দেয়নি। সবটাই পশ্চিম পাকিস্তানিদের ছিল হচ্ছে পরিকল্পনা, এবং সেই মাফিক তারা এগিয়েছে, এবং তারা সেটাকে গোপনও করেনি। প্রচুর এরকম উদাহরণ রয়েছে যে বাংলাদেশের মানুষকে বা বাঙালিদের বা বাংলাভাষীদের তারা কী চোখে দেখত, ফলে কী চোখে দেখত তারা যদি প্রতিবাদ করে অত্যাচারটাও সমমানে হবে। তাহলে কেন এই কথাটা বলা হচ্ছে? সার্জিস আলম বলছে যে শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমান তিনি স্বেচ্ছায় পাকিস্তানি আর্মির কাছে ধরা দিয়েছিলেন। এই ধরনের কথাবার্তা রাজনীতিতে যারা খুব সারফেস লেভেলে খেলে, অত্যন্ত একদম উপর থেকে, যাদের মধ্যে গভীরতা কম, তাদের মধ্যে এই ধরনের কথা আসে। অনেকেই বলেন, এদেশেও বলেন যে অনেকেই হচ্ছে পুলিশি অত্যাচার বা বিভিন্ন ক্ষেত্রে মোকাবিলা করার থেকে তার থেকে গ্রেপ্তার হয়ে যাওয়া ভালো। যে বাংলাদেশ প্রধানমন্ত্রী করতে দেয়নি, তারা জানতো এর একটা প্রতিক্রিয়া তৈরি হবে। তার কারণ 52 সালের পর থেকে আইয়ুব খাঁর আমল বা তার পরবর্তী আমলগুলো তো তারা জানে, ফলে তখন একটা দ্বিধাগ্রস্ততা ছিল। আজও পাকিস্তানের বিভিন্ন টেলিভিশন ডিবেটে দেখা গেছে বা তাদের বিভিন্ন লেখাতে দেখা গেছে যে তারা সেদিন একটা বিরাট ভুল করেছিল। প্রকাশ্যে সে ভুলটা তারা অনেক ক্ষেত্রে স্বীকারও করেছে যে বাংলাদেশের উপর নারকীয় অত্যাচার তারা চালিয়েছিল। সেই ভুলটাকে বারবার করে যতবার ভুলটা তারা স্বীকার করবে পাকিস্তান, তত তাদের বোঝা হালকা হবে। কিন্তু পাকিস্তান তো বারবার করে স্বীকার করবে না। তারা তার থেকে কি করবে যে মুক্তিযুদ্ধের স্পিরিটটাকে যদি উড়িয়ে দেওয়া যায়, এবং হচ্ছে যারা মুক্তিযোদ্ধা আছে তাদেরকে যদি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া যায়, তাহলে বাংলাদেশের তৎকালীন রাজাকার যারা ছিল, এখনকার যারা রাজাকারের যে দর্শন, আল শামস আল বদরের যে দর্শন, তাদেরকে সেখানে প্রতিষ্ঠিত করা যায়। এবং সেই অনুযায়ী তারা এগোচ্ছেও। তার সবচেয়ে লেটেস্ট প্রমাণ হচ্ছে এটিএম আজহারউদ্দিনকে তারা মুক্তি দিয়েছে। সে সেই সময়কার একজন আল বদর ছিল। আল বদর মানে ছাত্র নেতা ছিল, তৎকালীন যেটা জামাত
ইসলাম তাদের যে ছাত্র উইং তার নেতা ছিল এবং তাদের দিয়েই তৈরি হয়েছিল আল শামস আল বাদর। এই ঘটনা আমার ভিডিওতে আগেও বলেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে বললে তো শুধু হবে না, এর বোধশক্তি অনুভব করতে হবে। কোথাও কোথাও বিভিন্ন বাংলাদেশের টাইম লাইনে দেখি আগেই ভালো ছিলাম, ভারতের কিছু করা উচিত। আপনাদের দেখিয়ে দিতে পারি 9 মাসে যতগুলো ভিডিও করেছি, এরকম টাইম লাইনে বহু লোক লিখেছে, যেরকম তারা ইউনূস সরকারের সমর্থনে বলেছে প্রচুর লোক, এরকম তারাও বলেছে আগে ভালো ছিলাম, ভারতের উচিত কিছু ইন্টারভেন করা। তার মানে বাংলাদেশে বহু মানুষ আছে তারা বিশ্বাস করেন এই ধরনের জঙ্গি তৎপরতা যদি বাড়তে থাকে এবং যেভাবে ভারতের বিরুদ্ধে চরম উস্কানি দিতে থাকছে, উস্কানি সেই জুলাই মাস থেকে শুরু হয়েছে বা তার আগে থেকে। বারবার করে বলছি যে ডিপ স্টেটের মদতপোষ্ট অনেকে রয়েছেন যারা বিদেশ, ইউরোপ এবং আমেরিকায় বসে তারা ক্রমাগত ভারত বিদ্বেষী উস্কানি দিয়েছেন, ভারতের পণ্য বয়কটের আহ্বান জানিয়েছেন। তারা একটা বড় রোল প্লে করেছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং তারা বলেওছেন যে আমরা এই রোলটা প্লে করেছি। কিন্তু তাদেরকে টপকে গিয়ে হাফিজ সঈদ, যিনি লস্করি তৈবার, তিনি বলছেন যে 71 সালে যেহেতু বাংলাদেশ তৈরি হয়েছে তার বদলা হিসাবে শেখ হাসিনাকে সরিয়ে দিয়েছে। আচ্ছা, শেখ হাসিনা নামটা কেন এলো? আওয়ামী লীগ নয় কেন? আসলে শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, যাকে 1975 সালে তাকে উড়িয়ে দিত, কিন্তু তিনি এবং শেখ রেহানা বিদেশে ছিলেন, তাকে সেটা সুযোগ হয়নি, এবং তারপর তাকে ভারত প্রোটেকশন দিয়েছে 100%। বারবার এটা স্বীকৃত সত্য। তার আগেও ভারতে ছিলেন এবং ভারত থেকে গিয়েই তিনি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করেন, এবং তখন থেকে একটা উদ্যোগ ছিল কিভাবে তাকে, দু ধরনের পদ্ধতি হয়। জামাত ইসলাম এটা করেছে, বিএনপির সাথে তার রাজনৈতিক বিভিন্ন যে লড়াই ছিল এবং যেটা ভয়ঙ্কর সাংঘর্ষিকও কখনো কখনো হয়েছে, কোনোটাই অস্বীকার করা যাচ্ছে না। এবং মুক্তিযোদ্ধার কে ঘোষক, কে প্রকৃত মুক্তিযোদ্ধা, 1 নম্বর কে হবে, তা নিয়ে একটা লড়াই আছে। বিএনপি বিশ্বাস করে জিয়াউর রহমান তিনিই হচ্ছেন 1 নম্বর মুক্তিযোদ্ধা, তিনি জাতির পিতা হওয়া উচিত। রাজনৈতিক ব্যক্তিত্বকে কোনো সামরিক ব্যক্তিত্ব অনেক সময় খাটো করার চেষ্টা করেন। পাকিস্তানে তো রাজনীতিবিদদের কোনো জায়গায় নেই, পুরো আইএসআই এবং সেনাবাহিনীর নির্দেশে তারা চলেন। বাংলাদেশেও এই প্রবণতাটা তো বরাবর বিভিন্ন সময় দেখা গেছে। মেজর ডালিম, যে সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন, তারপর বিদেশে চলে যান, আরও যারা যারা ছিলেন, তারপর জিয়াউর রহমানকে যারা হত্যা করলেন তারাও সেনাবাহিনীর। ফলে সেনাবাহিনীর রাজনীতিবিদদের উপর একটা তারা চাপ তৈরি করেন বাংলাদেশে, এবং এটা তাদের বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। এই বৈশিষ্ট্যকে কি ব্যতিক্রম হিসাবে আমরা কি ভাবতে পারি না বা বুঝতে পারি না? নিশ্চয়ই পারি, এবং সেই কারণে ভারত প্রত্যেকটা মুহূর্তে বাংলাদেশের ঘটনার উপর সে নজর রাখে এবং বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র হিসাবে ভেবে নিয়েছে, এবং যে কারণে তাকে অনেক ক্ষেত্রে অকৃত্রিম সহযোগিতা করে, যেটা বাংলাদেশের মানুষের কাছে একটা বড় অংশের কাছে ছিল আশীর্বাদ বা স্বস্তির কারণ, কিন্তু যারা ডিপ স্টেটের মদতপুষ্ট এরকম বহু ছিলেন তাদের কাছে ছিল একটা চরম অস্বস্তি। যে কারণে তারা বারবার বলতো যে ভারত সেখানে আগ্রাসী ভূমিকা পালন করছে, ভারতীয় পণ্য বয়কট করুন, কিন্তু নিজের দেশের পণ্যকে তৈরি করার মতো আস্থা তারা কোনোদিনই দেখাননি। বরং যে বাংলাদেশের শিল্পপতি বা উদ্যোগীরা নিজের উদ্যোগে সেখানে শিল্প স্থাপন করে বিদেশে এক্সপোর্ট করতেন, বেছে বেছে ধরে ধরে তাদের সমস্ত জিনিস জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, যাতে অর্থনীতি একটা টালমাটাল অবস্থায় যায়। এটা কোনো দেশপ্রেমিক মানুষ কখনো ভাবতে পারে, যার দেশের প্রতি বিন্দুমাত্র সেন্টিমেন্ট আছে? এ কল্পনা করা যায় না, কিন্তু এটা হয়ে যাচ্ছে দিনের পর দিন। তারপর ইউনূসের উপর লাগাতার চাপ, একদিক থেকে ইউটিউবারদের চাপ, আমার লোককে নিতে হবে, সেই খলিলুর রহমানকে বসানো নিয়ে সে কি হুমকি। বিএনপি বলছে আমি সবচেয়ে বেশি লড়াই করেছি আওয়ামী লীগের রেজিমের বিরুদ্ধে, তাহলে আমার কথা অনুযায়ী তাদের কিছু লোক। জামাত ইসলামে বলছে যে অনেক সহ্য করেছি, রাজাকার তকমা দেওয়ার ফলে কী হয়েছে, আমাদের নেতাদের ফাঁসি হয়েছে, সুতরাং আমাদের কিছু লোককে নিতে হবে। এবং সমস্যারে তারা এক বিন্দুতে তারা এসে দাঁড়াচ্ছে, যখন আওয়ামী লীগের প্রশ্ন আসছে, তাকে যখন নিষিদ্ধ করতে হবে এবং শেখ হাসিনাকে বরবাদ করে দিতে হবে, সেই প্রশ্নে শুধু এক জায়গায়, বাকি সমস্ত প্রশ্নে কিন্তু বাংলাদেশকে দ্বিধা বিভক্ত করে দেওয়ার একটা যে সুযোগ এসছে তাকে কড়ায় গণ্ডায় নিতে হবে। দুটো ঘটনা বাংলাদেশের ঘুরে দাঁড়াবার প্রস্তুতি, এবং এই ঘুরে দাঁড়ানো যদি চরমভাবে ঘুরে না দাঁড়ায় তাহলে সমূহ বিপর্যয় বাংলাদেশের সামনে, কেউ আটকাতে পারবে না।
প্রথম হচ্ছে সেনাবাহিনীর যে ঘটনাটা করে হয়েছিল রংপুরে, যেখানে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার পর সার্জিস আলমকে দাঁড় করিয়ে যে হুমায়ুন কাইয়ুম যে দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশের সেনাবাহিনীর হয়ে, সেটা সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের মানুষ সমর্থন জুগিয়েছেন, তারা নৈতিকভাবে একটা বল পেয়েছেন। আর দ্বিতীয় ঘটনা, আজকে যখন বাংলাদেশে একটা খবর চাগিয়ে গেল, সেই খবরটা রীতিমতো চাঞ্চল্য তৈরি করলো যে একটা অধ্যাদেশ জারি হয়েছে, সেখানে মুক্তিযোদ্ধা হিসাবে স্বীকৃতি বাতিল করা হয়েছে। মুজিবনগরের যারা সদস্য ছিলেন, সেই তাজউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমান, তিনি মুক্তিযোদ্ধাই নন, তাহলে তিনি কি? সেই নোট থেকে বাতিল করা হয়েছে, সেটা বোঝা গেল। এগুলো নতুন সরকার এলে আবার এগুলো পুনঃপ্রবর্তন করা কোনো ব্যাপার নয়। বাতিল করা হয়েছে সিলেবাস থেকে, সিলেবাস কমিটি নতুন হয়েছে, ইউনুসের পোষ্যরা এখন সিলেবাস তৈরি করছেন, সেটাও বোঝা গেল। 32 ধানমন্ডির বাড়ি, যেখান থেকে দাঁড়িয়ে তিনি নির্দেশনা দিতেন এবং বহু মানুষ মুক্তিযুদ্ধ চলাকালীন, তার গ্রেপ্তার হওয়ার প্রাক মুহূর্ত পর্যন্ত বহু মানুষ সেখানে যেতেন। এমনকি সেই দোতলায় দাঁড়িয়ে বহু মানুষের স্মৃতিচারণায় রয়েছে যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান তিনি সেখান থেকে তাদের উদ্দেশ্যে ভাষণ দিতেন খালি গলায়। এগুলো সবই ইতিহাস হয়ে রয়েছে, দেখায়, লিপিতে, ছবিতে। সেই ইতিহাসকে অগ্রাহ্য করতে হবে। ওর বাড়ি ভেঙে দিয়েছে, ওর বাড়িও তৈরি হয়ে যাবে নতুনভাবে, সব হয়ে যায়। কিন্তু যদি মুক্তিযুদ্ধের ব্যাপারে যদি বলা হয় তাদের স্বীকৃতি বাতিল করা হলো, তখন কিন্তু মানুষের আর ধৈর্য থাকে না। মানুষ পথে নামার আগে বা এটাকে আরও চরম জায়গায় যাবার আগে উপদেষ্টা মুক্তিযুদ্ধ বিষয়ক, তিনি বয়স্ক একজন মানুষ, তিনি সুন্দরভাবে এটাকে বলেছেন যে মুজিবনগর যারা সদস্য ছিলেন, যে সরকার ছিল, সেটি স্বাধীন বাংলাদেশ গঠিত হওয়ার আগে ওটাই ছিল হচ্ছে স্বীকৃত সরকার। তার কারণ পশ্চিম পাকিস্তানের সরকারের তখন কোনো স্বীকৃতি নেই এবং সেই সরকারের যারা প্রতিনিধিরা প্রত্যেকে মুক্তিযোদ্ধা, এ ব্যাপারে আগেই সিদ্ধান্ত হয়ে গেছে। এমনকি বিএনপির তারেক রহমান, খালেদা জিয়া, তারাও এটা এই ধরনের কাজ করার কথা ভাববেন? কোনোদিন ভাবেনও নি। একটা ন্যারেটিভের যুদ্ধ ছিল, কে শ্রেষ্ঠ কে আগে, এটা নিয়ে হতে পারে রাজনৈতিক দুটো চির প্রতিদ্বন্দ্বী দলের মধ্যে, কিন্তু তাই বলে সমস্ত অস্বীকার করে দেওয়া। দুদিন পরে তো এই ছোকরাগুলো গিয়ে আবার বলবে জিয়াউর রহমান কিসের মুক্তিযোদ্ধা, তিনি হচ্ছেন সেনাবাহিনীতে ছিলেন, পশ্চিম পাকিস্তানের থেকে মাইনে পেতেন, তিনি একজন বিদ্রোহীও না, তিনি হচ্ছেন তাকেও একটা ভারতের ট্যাগ লাগিয়ে দিতে হয়তো। সেটা সাহস হবে না, তার কারণ হচ্ছে ছাত্রদলের ভয়ে ওটার সাহস হবে না। কিন্তু এই ঘটনাগুলো কি ঘটছে যে বাংলাদেশের সমাজকে দ্বিধাবিভক্ত না, একেবারে নানা ভাগে বিভক্ত করে দিচ্ছে। এবং যদি একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটা দুর্বল রাষ্ট্র থেকে ক্রমশ সবল হবার দিকে এগোচ্ছিল, সে ক্রমশ আরও দুর্বল হয়ে গিয়ে একটা ছত্রভঙ্গ অবস্থায় গিয়ে দাঁড়িয়ে যাবে, এবং সেটাই আসছে এবং হয়ে গেছে। সেইখান থেকে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক যিনি উপদেষ্টা, তার এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি গোলাম সরোয়ার ফারুকি, যিনি সংস্কৃতি মন্ত্রী, বিশিষ্ট চিত্র পরিচালক, তিনিও পর্যন্ত বলেছেন যে মুক্তিযোদ্ধার ব্যাপারে এটা হয় না, এটা এইভাবে কখনো হয়নি। অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে এই জাতীয় নাগরিক বা নাবালক পার্টি যাই হোক, তারা কিন্তু এই ধরনের কাণ্ড ঘটাচ্ছে এবং পেছন থেকে জামাত ইসলামের মদত তাদের ভেতরে কাজ করছে। ঘটনাগুলো এখন জলের মতো স্পষ্ট হয়ে গেছে অনেকের কাছে। যারা আগে বুঝেছিলেন, অনেক ক্ষেত্রেই মানুষ হচ্ছে অনেক আগে বুঝতে পারেন, তাদেরকে বলা হয় দূরদৃষ্টি সম্পন্ন। যারা দেখে বুঝে যান তারা অনেকটা এগিয়ে থাকেন, আর যারা ঠেকে শেখেন তারা অনেকটাই, তাদের অনেক যন্ত্রণা ভোগ করতে হয়। তাই বাংলাদেশের মানুষ যারা ঠেকে ঠেকে শিখছেন, যারা এরকম বলছেন অতীতটাই ভালো ছিল, তাদের অনেকেই বুঝতে পারছেন যে জুলাই মাস থেকে এই কাণ্ড কারখানা তারা অনেকেই ঠিকমতো বুঝতে পারেননি, বা অনেকেই গেছেন। আজকে যদি দাঁড়িয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যম বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ডক্টর ইউনূসের উদ্দেশ্যে চ্যালেঞ্জ করলাম, ফারুকির উদ্দেশ্যেও, যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ডাকুন। সেই যারা জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছিল, যে সমস্ত ছাত্র জনতা যারা গুলি খেয়েছিল, তারা আজকে গিয়ে বলবে কি যে সেনাবাহিনী বা হাসিনা পুলিশ গুলি চালিয়েছিল? কি বলবে তারা কি বলতে পারে আপনারাই অনুমান করুন। তারা কি ঠিকমতো সুচিকিৎসা পেল? তাদের বিষয় তো এখন
গোল্লাইয়া, তারা নিজেদের ব্যবস্থা করে নিক। তাদের নিয়ে যে চাঁদাগুলো তোলা হলো সেই টাকাগুলো গেল কোথায়? তাদের যে বন্যা ত্রাণে সহযোগিতা করবে বলে সার্জিসরা টাকা তুললো, সেই টাকা গেল কোথায়? এ প্রশ্ন আমরা তুলছি না, সেদিনও তোলেনি, 70-এর সালেও হয়নি, 59 সালেও হয়নি, কেউ করেনি। বা আগেই বললাম, বাংলার উপর উর্দু চাপিয়ে দেওয়া ভারত সরকারের সিদ্ধান্ত ছিল না। ভারত বন্ধু দেশ হিসেবে দেখেছিল এবং ঠিকই দেখেছিল, কেন বন্ধু সবাই হতে পারে না। ইউনূস সাহেব যেমন হতে পারেননি, খালেদা জিয়ার সরকারের সময় অনেকে হতে পারেননি, বা মুজিবুর রহমান তিনি হতে পেরেছিলেন, বা শেখ হাসিনা হতে পেরেছিলেন। তাকে আপনারা যতই দালাল বলুন, ভারতের ক্রীড়ানক বলুন, কিছু যায় আসবে না, কেন ভারত এই উপমহাদেশের ক্ষেত্রে নেতৃত্ব দানকারী জায়গায় রয়েছে। ফলে তার ইনস্টেবিলিটির উপর, তার জায়গায় কোনো যদি প্রভাব তৈরি হয়, ভারত অবশ্যই সেই বিষয়ে বক্তব্য তো রাখবেই, ইন্টারভেনশনও করতে পারে, যে কোনোভাবে কূটনৈতিক চ্যানেলেও করতে পারে, ইকোনমিক্যালি করতে পারে, এবং সেই দিকে তো এগোচ্ছেই। তার উদাহরণ দিয়ে এটা ভিডিও লেংথ বাড়াতে চাইছি না, কিন্তু সাধু সাবধান। এবং সবচেয়ে বড় কথা, যে উদাহরণ তৈরি হয়েছে রংপুরের সেনাবাহিনীর দ্বারা, এবং যে উদাহরণ আজকে আপনারা তৈরি করেছেন, বিশেষ করে উপদেষ্টা যিনি মুক্তিযুদ্ধ বিষয়ক, তার কথা অবশ্যই বলতে হয়। এই ধরনের কাজ কিন্তু করতে থাকুন, নচেত বাংলাদেশকে আগামী দিনে কে রক্ষা করবে? সেই সমস্ত বয়স্ক মুক্তিযোদ্ধা, বা যে মুক্তিযোদ্ধার স্পিরিট নিয়ে, এবং সবচেয়ে বেশি তারা রয়েছে আওয়ামী লীগের ব্যাপারে কোনো সন্দেহ নেই, কোনো ভারতবাসীর মধ্যে এই নিয়ে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই। তাদের কাছে এক বড় মুহূর্ত এসে গেল, এবং তারা যে ভুলটা এটা দিয়ে করছে, কেন ভুলটা হয়ে গেল, এবং তার জন্যে তাদের যে রাজনৈতিক মূল্য দিতে হবে, সেটা কিভাবে, আগামী ভিডিওতে সেই ব্যাপারে আপনাদেরকে জানাবো। আজকের মতো অ্যাকশন রিয়াকশন শেষ করছি। অবশ্যই আপনারা ন্যায়, গণতন্ত্র এবং যে সাম্যের কথা বলা হচ্ছে, সেই ব্যাপারে আপনারা রেসপন্ড করবেন অবশ্যই এটা, এবং এই নিয়ে সুস্থ ডিবেটে আপনারা অংশগ্রহণ করুন। ঠিক টাইমলাইনে প্রশ্ন করুন, তাহলেই বোঝা যাবে একটা দেশের গণতন্ত্রের প্রশ্নে মানুষের সংবেদনশীলতা কিভাবে কাজ করছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই সতর্ক থাকুন।